কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। স্ট্রবেরি মূলত শীত প্রধান দেশের ফল। এটি ফল হলেও সরাসরি খাবার উপযোগী ফলের চেয়ে শিল্পজাত ফল হিসেবে বেশি পরিচিত। স্ট্রবেরি মৃদু শীত প্রধান অঞ্চলে স্বল্পমেয়াদী ফসল হিসেবে চাষ করা হয়। আকর্ষণীয় রং, গন্ধ এবং উচ্চ পুষ্টিমানের জন্য অনেক সমাদৃত। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, অ্যান্থোসায়ানিন, ইলাজিক অ্যাসিড রয়েছে। এছাড়াও এতে পর্যাপ্ত পরিমাণে ফেনোলিন কম্পাউন্ড এবং খনিজ পদার্থ রয়েছে। গঠনগতভাবে স্ট্রবেরি রসালো ও দ্রুত পচনশীল বলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, তাই প্রচুর পরিমাণে স্ট্রবেরি পচে যায়, নষ্ট হয়ে যায়। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এর সংরক্ষণকাল বাড়ানো যায় এবং ফল নষ্ট হওয়া থেকে রক্ষা করে লাভজনক আইটেমে তৈরি করা যায়। স্ট্রবেরি জ্যাম জেলি তৈরি করতে যেসব উপকরণ দরকার তা হলো পাকা ফ্রেশ স্ট্রবেরি 1 কেজি, চিনি 1 কেজি, সাইট্রিক অ্যাসিড 8 গ্রাম, পেকটিন 20 গ্রাম, সোডিয়াম বেনজয়েড 2 গ্রাম। সঠিক নিয়ম আর কৌশল অনুসরণ করে উৎকৃষ্ট মানের জ্যাম জেলি তৈরি করা সম্ভব। স্ট্রবেরি একটি উন্নত পুষ্টিমান সম্পন্ন একটি ফল। এটা শীত প্রধান দেশের ফল। গঠনগত কারণে দ্রুত পচনশীল বলে এটা সংরক্ষণ করা যায় না, কিন্তু আমরা যদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জ্যাম তৈরি করি বা স্কোয়াশ তৈরি করি, তাহলে এর যেমন সংরক্ষণকাল আমরা বাড়াইতে পারি, তেমন এর সংরক্ষণ যে ক্ষতি সেটা আমরা অনেকাংশে কমাইতে পারি। ফুললি পাকা এরকম স্ট্রবেরি নিয়ে সেটাকে প্রথমে এদের এই বৃতির অংশটাকে তুলে ফেলতে হবে। তারপরে এটাকে ধুয়ে নিয়ে ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিং করে পাল্প বের করতে হবে। পাল্প বের করার পরে ওজন নিতে হবে। তারপর এর ভিতরে কতটুকু সলিড আছে সেটা মেপে নিতে হবে। সেটা আমরা ল্যাবরেটরিতে মাপি। রিফ্র্যাক্টোমিটার আছে আমাদের, এটা হলো রিফ্র্যাক্টোমিটার। এর মধ্যে কতটুকু চিনি লাগবে, কতটুকু পেকটিন লাগবে, কতটুকু সাইট্রিক অ্যাসিড লাগবে সেটা পরিমাণ মতো যোগ করতে পারি। 1 কেজি স্ট্রবেরি থেকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে পাল্প ওজন করে নেওয়ার পর এর ভিতরে যে সলিড যতটুকু আছে সেটা এর মাধ্যমে দেখে নেব। তারপর 1 কেজি পাল্পের সাথে 1 কেজি চিনি যোগ করে আমি চুলাতে তাপ দিতে থাকবো, জাল দিতে থাকবো। জাল দেওয়ার এক পর্যায়ে 1 কেজি পাল্প থেকে জ্যাম তৈরি করার জন্য 20 গ্রাম পেকটিন যোগ করতে হবে। পেকটিনটা যেহেতু পাউডার জাতীয় পদার্থ, এটাকে যদি আমি হাত দিয়ে ছিটিয়ে দিতে থাকি তাহলে এর দলা বেঁধে যাবে। এই জন্য কিছু পরিমাণ চিনি প্রথমে আমি আলাদা করে রাখবো। আলাদা করে রেখে এই পেকটিনের সাথে মিশিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ যখন জাল হবে, এই পেকটিন চিনির সাথে মেশানো পেকটিনটা আমি এই পাল্পের সাথে যোগ করে জাল দিতে থাকবো এবং কন্টিনিউয়াস নাড়তে থাকবো। নাড়ার শেষ পর্যায়ে এসে 1 কেজি পাল্পের জন্য আমাকে 8 গ্রাম সাইট্রিক অ্যাসিড দিতে হবে। এই সাইট্রিক অ্যাসিডটা ওজন করে নিয়ে এর সাথে যোগ করে আমি শিটিং টেস্টের মাধ্যমে বুঝতে পারবো যে এটা জ্যাম তৈরি হয়েছে কি না। যদি শিটিং টেস্টটা হলো যে শিটিং টেস্টের মাধ্যমে আমরা জাল দেওয়া পাল্পকে নিয়ে যদি এইভাবে ধরে দেখি, এরকম যদি শিটের মাধ্যমে পড়ে
তাহলে বোঝা যাবে যে এটা জমছে এবং এটা আমি নামায় ফেলতে পারবো। এইভাবে শিটিং টেস্টের মাধ্যমে যদি আমি কনফার্ম হই, আরেকটা টেস্ট আছে এই কনফার্মেশনের জন্য, সেটা হলো যে 1 ফুটা পাল্প নিয়ে, যে স্বচ্ছ একটা বাটির মধ্যে পানি নিয়ে তার মধ্যে ছাড়ি, ওই ফুটাটা যদি শক্ত অবস্থায় নিচে থাকে, ঝাঁকানোর পরেও যদি ওই ফুটাটা ভেঙে না যায়, তাহলে বোঝা যাবে যে এটা জ্যাম হয়ে গেছে। এই অবস্থায় আমি কনফার্মেশনের পরে আমি গরম অবস্থাতেই এর ভিতরে ঢেলে রাখবো। ঢালার পরে সাধারণত জ্যাম সেটিংয়ের জন্য 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। আমি এভাবে ভরার পরে এটা রেখে দেবো। রেখে দেওয়ার পর 10-12 ঘন্টা পর যখন এটা ফুললি সেটিং হয়ে যাবে, এটাকে বায়ুরোধী করতে হবে। আমি যদি নর্মাল টেম্পারেচারে রাখতে চাই, এর সাথে যাতে বাইরের মাইক্রোবিয়াল কোনো কন্টামিনেশন না হয়, তার জন্য গরম মোম গরম করে গলে এর উপর একটা লেয়ার দিয়ে দেবো। লেয়ার দিয়ে যদি আমি ছিপি দ্বারা আটকে দিই তাহলে এবং নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করি, তাহলে 6 মাস পর্যন্ত এই জ্যাম ভালো থাকবে। প্রফেসর নজরুল ইসলাম তালুকদার পেশায় কলেজের কম্পিউটার ও আইসিটির শিক্ষক। ছোটকাল থেকে কৃষিকে লালন করে ধারণ করে আসছেন। পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে অঢেল জমি জমার মালিক। বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালি গ্রামের গর্বিত বাসিন্দা নজরুল ইসলাম তালুকদার। নিজের আগ্রহ কৃষি বিভাগীয় পরামর্শকে সমন্বয় করে এগিয়ে চলেছেন সুন্দর আগামীর দিকে। আমার এই কাজ দেখে সাধারণ কৃষকরা, সাধারণ মানুষরা যাতে উপকৃত হয়, উদ্বুদ্ধ হয়, সে কারণেই আমার এখানে আসা। কর্মব্যস্ততার মাঝে একটা সময় বেছে নিয়েছি, বিশেষ করে সকাল এবং বিকাল। এই সময়টা আমি তদারকি করি, আর আমার কিছু লোকজন আছে, তাদেরকে ট্রেন আপ করে নিয়েছি এবং তারা এই কাজটা করতে পারে। আমি শুধু তাদেরকে দিক নির্দেশনা দিলেই চলে এবং এটা আমার জীবনের খোরাক আমি মনে করি। কৃষিক্ষেত্রে আমি যেটা মনে করি, এখানে সফলতা অর্জন করার জন্য বীজ এবং ভালো কোয়ালিটি সম্পন্ন আইটেম দরকার, যেটা সেই জন্য আমি দূর দূরান্ত থেকে এইসব জিনিসগুলো সংগ্রহ করি, যাতে লোকজন এটা দেখে উদ্বুদ্ধ হয় এবং এটার প্রচার লাভ করে। যেখানেই হাত দিয়েছেন কৃষির সোনা ফুলেছে, সেখানে বিস্তৃত হয়েছে সুন্দর আর সমৃদ্ধির মহিমায়। কৃষির সব দিকেই তার আগ্রহ। দেশি বিদেশি উন্নত আধুনিক অধিক ফলনের জাত ব্যবহারে যেমন আগ্রহী, তেমনি কৃষির সব তথ্য প্রযুক্তিতে তিল তিল করে নিজের বসতবাড়ির আঙিনায় বাস্তবায়ন করে সফল হয়েছেন। এলাকার সব কৃষকের আদর্শ নজরুল ইসলাম তালুকদার। তারা তাদের কৃষির প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি, জাত, বীজ, চারা, কৌশল জানতে, সংগ্রহ করতে তালুকদার সাহেবের কাছে আসেন। বিশেষ জাতের ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, মূলা, গাজর, লাউ, কুমড়া, রাখাইন সম্প্রদায়ের বিশেষ জাতের বেগুন, জায়েন্ট জাতের ঢেঁড়স, আমলকি, হরিতকি, বহেরা দিয়ে ভেষজ বাগান সাজানো আছে পরতে পরতে। থেমে নেই কৃষির অন্য দিকেও। মাছ চাষের সাথে গবাদি পশুপালন, গোবর থেকে বায়োগ্যাস তৈরি করে রান্না করা, কবুতর পালন, হাঁস মুরগি পালন সবই আছে পরতে পরতে সাজানো আয়োজনে। পুকুরগুলোকে শুধু মাছ চাষ করেই ক্ষান্ত হননি। বিশেষ কৌশলে পুকুরের চার পাড়ে লতানো সবজির আবাদ করেছেন বছরব্যাপী। স্বল্পভাষী মানুষটি কলেজে শিক্ষকতার পর বাকি সময় ব্যয় করেন কৃষির সাথে।
কৃষিকে প্রাণবন্ত করেছেন বলে নিজেও অধিকতর প্রাণবন্ত হয়ে এলাকার মানুষের আদর্শ হয়ে আছেন অনুসরণীয় মডেল হিসেবে। এই মুহূর্তে আমার কাছে আছে কেজি বেগুন। এটা লোকালি রাখাইন বেগুনও বলা হয়। এটা মূলত নন হাইব্রিড ভ্যারাইটি। এটা আসছে বার্মা থেকে। আর আসছে আমার এখানে কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে, লাউয়ের এখন উন্নত জাতের লাউ আছে যার ফলন অনেক বেশি আছে, থাই ভ্যারাইটির টমেটো আর মূলা, তারপরে শীতকালীন অন্যান্য সবজি। বাংলাদেশে যে কৃষি কাজ হচ্ছে সেটা সারা বাংলাদেশে সমস্ত অঞ্চলে একই না। আমি দেখেছি যে এক অঞ্চলে লাউ চাষ হচ্ছে নিবিড়ভাবে, অন্য অঞ্চলে সে চাষ পদ্ধতি জানে না। আমি দেখেছি যশোর এলাকায় সিমের চাষ হচ্ছে, আমাদের এই দক্ষিণ অঞ্চলে সিমের চাষ সেরকম প্রসার লাভ করে নাই, সেটা জানে না। আমি চাচ্ছি যে এই কৃষি কাজে একই ধরনের উৎপাদন মানুষের, বিশেষ করে ধান চাষের উপর নির্ভরশীল বা অন্য সবজি বা আবার পতিত জমিগুলোকে যদি সুন্দরভাবে কাজে লাগানো যায় তাহলে অনেক উন্নয়ন লাভ করবে। এই সম্পর্কে চর্চা করেন বা সামান্য জ্ঞান লাভ করেন বা উৎসাহী হন, তাহলে তারা পারিবারিক সবজি চাহিদা মেটাতে পারবেন এবং উদ্বৃত্ত সবজি বাজারে বিক্রি করে সফলতা আনতে পারবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এই সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গে থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। চট্টগ্রামে বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির যাত্রা শুরু হয় 1973 সালে। মেরিন ফিশারিজ একাডেমি সামুদ্রিক মৎস্য আহরণ, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক মৎস্য গ্রাউন্ড শনাক্তকরণ ইত্যাদি বিষয়ক উচ্চশিক্ষামূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মৎস্য আহরণ শিক্ষা কারিকুলামে সামুদ্রিক মৎস্য প্রজাতির শনাক্তকরণে গড়ে তোলা হয়েছে একটি সামুদ্রিক মৎস্য মিউজিয়াম। এখানে সহজলভ্য সামুদ্রিক মৎস্য প্রজাতি এবং বিলুপ্তপ্রায় মৎস্য প্রজাতি বিশেষ কৌশলে সংরক্ষণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, বঙ্গোপসাগরে প্রায় 500 প্রজাতির মাছের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। তবে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সমুদ্র সীমায় মৎস্য প্রাপ্তির ক্ষেত্রে এই সংখ্যা অনেকটাই কমে এসেছে। মৎস্য বিজ্ঞানীদের ধারণা, সাম্প্রতিক বছরে এই সংখ্যা 450-এর কাছাকাছি। তবে সমুদ্রে কয়েক যুগ আগে যে মাছগুলো পাওয়া যেত, ক্রমান্বয়ে সেই আদি প্রজাতিগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় না। আবার আগে সমুদ্রে যে আকারে মাছ ধরা পড়ত, ইদানিং সে ধরনের বড় আকারে মাছ ধরা পড়ে না। তারই একটি নমুনায় এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। মৎস্য মিউজিয়ামে সামুদ্রিক মৎস্য প্রজাতির ভান্ডার আরও সমৃদ্ধশালী হবে, এটাই আমাদের প্রত্যাশা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আপনাদের মতামত আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লেখার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল